বিসমিল্লাহির রহমানির রহিম। বগুড়া পলিটেকনিক কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ডিপার্টমেন্টের প্রথম পর্বে শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি পারভিন সুলতানা, জুনিয়র ইন্সট্রাক্টর, নন টেক ডিপার্টমেন্ট। দেখো, আজকের ক্লাসে প্রথমেই আমি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ডিপার্টমেন্টের প্রথম পর্বের ছাত্রদের যে রুটিনটা পরিবর্তন হয়েছে সে সম্পর্কে একটু জ্ঞাত করতে চাচ্ছি। দেখো, ওদের গত রুটিনে ছিল আমার অ্যাকাউন্টিং থিওরি অ্যান্ড প্র্যাকটিস, এই সাবজেক্টটি বুধবার এবং বৃহস্পতিবার, এবং ছিল হচ্ছে 10টা 45 মিনিটে। নতুন রুটিনে তোমাদের এই ক্লাসটি এখন আমাদের সাথে হবে হচ্ছে শনিবার তোমার 11টা 20 মিনিটে এবং বুধবার 10টা 45 মিনিটে। তাহলে এই ট্যুরিজম ডিপার্টমেন্টের ছাত্রদের নতুন রুটিনে ক্লাস করার জন্য অনুরোধ করতেছি, ঠিক আছে? দেখো, আজকে আমার সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি অ্যান্ড প্র্যাকটিস। এই সাবজেক্টে আমি গত ক্লাসে প্রথম অধ্যায় সম্পর্কে একটু আলোচনা করেছিলাম, আর এই প্রথম অধ্যায়ের নাম ছিল হিসাব রক্ষণ ও হিসাব বিজ্ঞানের ধারণা, ঠিক আছে? দেখো, গত ক্লাসে আমরা যেটা জেনেছিলাম, প্রথম অধ্যায় থেকে এই হিসাব রক্ষণ সম্পর্কে অনেক কিছু আমরা জেনেছিলাম। আজকে এই অধ্যায়ের অন্যান্য যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো সম্পর্কে একটু ধারণা নেব। তাহলে প্রথমে আমরা এই অধ্যায়ের যে প্রশ্নগুলো পরীক্ষায় খুব বেশি আসে, সেখানে হচ্ছে যে হিসাব কি, বিজ্ঞান কি, এই প্রশ্নটা সম্পর্কে একটু ধারণা নেব। তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রথম অধ্যায়ের অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান কি। দেখো, গত ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম হিসাব রক্ষণ কি, আজকে আমরা জানব হিসাব বিজ্ঞান বলতে কি বুঝি। তাহলে হিসাব বিজ্ঞান, হিসাব যোগ বিজ্ঞান, দেখো হিসাব বিজ্ঞান এই শব্দটি হিসাব ও বিজ্ঞান এই দুটি শব্দের সমন্বয়ে কিন্তু গঠিত হয়েছে, ঠিক আছে? এখন ব্যবসায়িক ভাষায় হিসাব বলতে আমরা কি বুঝি? ব্যবসায়িক ভাষায় হিসাব বলতে বোঝায় গণনা করাকে। আর বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? বিজ্ঞান বলতে সাধারণত আমরা বুঝি বিশেষ জ্ঞান, ঠিক আছে? তাহলে বিজ্ঞান বলতে সাধারণত একটা নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য উদ্ভাবিত যে বিশেষ কি কৌশল বা জ্ঞান রয়েছে তাকে আমরা সাধারণত বলে থাকি বিজ্ঞান। এখন দেখো, তাহলে আমরা বুঝলাম যে হিসাব বলতে কি বুঝি আর বিজ্ঞান বলতে কি বুঝি। এই দুটা শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে কি হিসাব বিজ্ঞান। তাহলে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে হিসাব বিজ্ঞান বলতে আমরা সাধারণত কি বুঝে থাকি? তাহলে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে হিসাব বিজ্ঞান বলতে বোঝায় যে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এমন যে ব্যবসায়িক লেনদেনগুলো আছে, আর্থিক যে লেনদেনগুলো আছে, সেগুলোকে সুষ্ঠু, সুন্দর এবং সুশৃঙ্খলভাবে তারিখ অনুযায়ী যখন হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় এবং তার সাথে সাথে লেনদেনগুলোকে কি বিন্যাস করা হয় এবং সাথে সাথে এই বিন্যাসকৃত লেনদেনগুলোকে কি সংক্ষিপ্তকরণ করে একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নির্ণয় করা হয় এবং তার সাথে তার বিশ্লেষণ এবং কি বিশদ ব্যাখ্যাকরণ করা হয়। এই সার্বিক কৌশলের সমষ্টিকে বলা হয়েছে হিসাব বিজ্ঞান, ঠিক আছে? তাহলে দেখো, এই হিসাব বিজ্ঞানের সংজ্ঞায় কিন্তু আমরা 5টা ধাপের উল্লেখ করেছি। তাহলে 5টা ধাপের মধ্যে আমরা কি বলেছিলাম? যে লেনদেনগুলোকে লিপিবদ্ধকরণ করা হয়। দ্বিতীয় ধাপে কি ছিল? যে সেগুলো শ্রেণীবিন্যাসকরণ বা শ্রেণীবদ্ধকরণ করা হয়। তারপর লেনদেনগুলো সংক্ষিপ্তকরণ, তারপরে আসে সেগুলো দ্বারা আর্থিক বিবরণী প্রস্তুত করা এবং বিশ্লেষণ ও বিশদভাবে কি ব্যাখ্যাকরণ। এই যে ধাপগুলো আছে, এই ধাপগুলোর এক একটা কিন্তু হিসাব বিবরণী বলা হয়, ঠিক আছে?
এই হিসাব বিবরণী নিয়েই সাধারণত দেখো যে আমাদের যে সাবজেক্টটা অ্যাকাউন্টিং থিওরি অ্যান্ড প্র্যাকটিস, এই সাবজেক্টটার মধ্যে কিন্তু এই যে হিসাব বিজ্ঞানের সংজ্ঞায় যে আমরা ধাপগুলো উল্লেখ করেছি, এই হিসাব বিবরণীগুলো নিয়েই কিন্তু সার্বিক এই অ্যাকাউন্টিং থিওরি অ্যান্ড প্র্যাকটিসের বিষয়বস্তুগুলো এখানে আলোচনা হচ্ছে। এই ধাপগুলোর কি তোমাদের অ্যাকাউন্টিং থিওরি এইখানে এই যে ধাপগুলো আছে বা হিসাব বিবরণীগুলো আছে, এখানে কিন্তু সেই থিওরিতে তোমার বোঝানো হয় সেই হিসাব বিবরণীগুলোর বৈশিষ্ট্য, সুবিধা, প্রয়োজনীয়তা, এইগুলো কিন্তু আমরা এই অধ্যায়টা অধ্যয়নে বুঝতে পারবো। এবং যখন তোমাদের প্র্যাকটিক্যাল হবে, সেই প্র্যাকটিক্যালে এই হিসাব বিবরণীগুলো কিভাবে আমরা প্রস্তুত করব, ঠিক আছে, সেই প্রস্তুত প্রণালীটা তোমাদের কি করানো হবে এবং হাতে কলমে সেই ব্যবহারিক ক্লাসগুলো তোমাদের শিক্ষা দেওয়া হবে। তাহলে আশা করি ছাত্ররা তোমরা বুঝতে পেরেছো যে এই অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান বলতে কি বুঝি। ঠিক আছে, এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যগুলো কি। তাহলে আমাদের এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে হিসাব রক্ষণ ও হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। দেখো তাহলে আমরা এই যে হিসাব রক্ষণ করতেছি একটা কি প্রতিষ্ঠানে লেনদেনগুলোকে যখন আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করতেছি, এই হিসাব রক্ষণে এবং সার্বিক যে হিসাব বিজ্ঞানের, ঠিক আছে, এটা করার উদ্দেশ্য কি, হিসাব বিজ্ঞানের কার্যক্রমগুলো যে আমরা সম্পাদন করছি, ঠিক আছে, এটার উদ্দেশ্যগুলো কি। সাধারণত ধরো দেখো একটা ব্যবসা প্রতিষ্ঠানে একজন মালিক, ঠিক আছে, সে তার অবশ্যই সে জানতে চায় তার ব্যবসা প্রতিষ্ঠানের যে আর্থিক লেনদেনগুলো হচ্ছে তার ফলাফলটা কি, সে সম্পর্কে সে অবগত হতে চায়। তাহলে হিসাব রক্ষণের এই হিসাব বিজ্ঞান হিসাব রক্ষণের প্রধান যে উদ্দেশ্য সেটা হচ্ছে হিসাব রক্ষণের মাধ্যমে আমরা কী করবো, সেই ব্যবসায়ীর যে আর্থিক লেনদেনগুলো হচ্ছে সেই লেনদেনের ফলাফল সম্পর্কে কি সে ব্যবসায়ীকে অবগত করা। ঠিক আছে, তাহলে হিসাব রক্ষণের মূল উদ্দেশ্য বলতে আমরা যেটা বুঝলাম যে একটা ব্যবসায়ী তার ব্যবসায়ের যে আর্থিক লেনদেনগুলো হচ্ছে সেই আর্থিক লেনদেনের ফলে যে আর্থিক অবস্থাটা সেই ফলাফলটা সম্পর্কে তাকে অবগত করা। এছাড়াও দেখো আরও অনেক ধরনের কি উদ্দেশ্য রয়েছে হিসাব রক্ষণ হিসাব বিজ্ঞানের। সেই উদ্দেশ্যগুলোর মধ্যে আমরা যেমন দেখতে পাই লেনদেনগুলোকে কি করে, স্থায়ীভাবে সংরক্ষণ করে। এছাড়াও আমরা কি সুবিধা উদ্দেশ্যগুলো দেখতে পাই যে লেনদেনগুলোকে স্থায়ীভাবে হিসাবের বইতে সংরক্ষণ করছে, যেটা আমরা কি দীর্ঘ ও অনেক বছর পরেও কিন্তু আমাদের সেই প্রতিষ্ঠানের যে বর্তমানে যে আর্থিক লেনদেনগুলো হয় সেটা কিন্তু অনেক দিন পরেও কিন্তু আমি সেটা কি আমার হিসাবের বইতে সংরক্ষিত থাকবে। তাহলে এই উদ্দেশ্যটা অর্জিত। হিসাব রক্ষণের এছাড়াও দেখো হিসাব রক্ষণের আরও অনেক উদ্দেশ্য আছে, যেমন কি আর্থিক অবস্থা নির্ণয় করে এবং একটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময় হিসাব রক্ষণের কাজ যদি সঠিকভাবে করা যায়, নির্দিষ্ট সময় পরে তার প্রতিষ্ঠান উদ্বৃত্ত পত্র প্রস্তুতির মাধ্যমে লাভ লোকসান এবং কি প্রতিষ্ঠানের যে সম্পদ আছে দায় আছে সেগুলো নির্ণয় করা যায়। আরও যে উদ্দেশ্যগুলো সাধিত হয়, দেনা পাওনা পরিমাণ নির্ণয় করা যায়। এছাড়াও একটা প্রতিষ্ঠানের
ব্যয়টাকে নিয়ন্ত্রণ করা যায়। এবং একটা প্রতিষ্ঠান দেখো ব্যয় কিভাবে আমরা নিয়ন্ত্রণ করি। হিসাব রক্ষণের কাজ যদি সঠিকভাবে সম্পাদিত হয় তাহলে আমাদের প্রতিষ্ঠানে আমাদের ব্যয়টাকে কি নিয়ন্ত্রণ করা যাবে এবং খরচটাকে কমিয়ে নিয়ে এসে মুনাফার পরিমাণটা বৃদ্ধি করা যায়। আর যেটা একটা প্রতিষ্ঠানের কিন্তু মূল লক্ষ্য হয়ে থাকে। একটা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা। সেই লক্ষ্যটা অর্জিত হয় যদি সঠিকভাবে হিসাব রক্ষণের কাজগুলো আমরা সুষ্ঠুভাবে করতে পারি। এছাড়াও দেখো কর নির্ধারণ করা যায়। তাহলে কর নির্ধারণ করা যায় একটা প্রতিষ্ঠানে দেখা যায় যে এই যে যেহেতু দুই তরফা দাখিলা পদ্ধতি প্রণয়ন করে কাজটা করা হচ্ছে এবং বিজ্ঞানসম্মত সেই পদ্ধতিটা, যার কারণে সকলের কাছে কর কর্তৃপক্ষ সকলের কাছে এই হিসাব রক্ষণ কৌশলটা গ্রহণযোগ্যতা পায় এবং সঠিক করটা নির্ধারণ করা যায়। এছাড়াও দেখো আরও অনেক সুবিধা রয়েছে, যেমন হিসাবের গাণিতিক শুদ্ধতাও আমরা যাচাই করতে পারি। সঠিক এই হিসাব রক্ষণের মাধ্যমে আমরা আরেকটা সুবিধা যেটা পাবো, গাণিতিক হিসাবের যেটা গাণিতিক শুদ্ধতা আছে, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা সম্ভব হয়। কিভাবে? দেখো একটা প্রতিষ্ঠানে লেনদেনগুলো লিপিবদ্ধ করার পরে রেওয়ামিল প্রস্তুতের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের হিসাবের যে গাণিতিক শুদ্ধতাটা আছে সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি রেওয়ামিল কি প্রস্তুতের মাধ্যমে। তারপরে দেখো আরেকটা সুবিধা আমরা পাই যে চুরি জালিয়াতি রোধ করা সম্ভব হয়। চুরি ও জালিয়াতি রোধ হয়। তাহলে সঠিক হিসাব রক্ষণ পদ্ধতির মাধ্যমে যদি লেনদেনগুলো সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা হয় তাহলে ওই প্রতিষ্ঠানের চুরি ও জালিয়াতির কি রোধ করা সম্ভব হয়। তাহলে দেখো আমি আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম যে হিসাব বিজ্ঞান ও হিসাব রক্ষণ এর উদ্দেশ্যগুলো কি, অনেক উদ্দেশ্য আমি আছে, এছাড়াও আরও অনেক উদ্দেশ্য আছে। আশা করি তোমরা এগুলো পড়বে এবং এই প্রশ্নগুলো দেখা যাচ্ছে তোমাদের বিভিন্নভাবে হয়ে থাকে। অনেক সময় প্রশ্ন হয় হিসাব রক্ষণের উদ্দেশ্যগুলো কি কি উল্লেখ করো, সেক্ষেত্রে শুধু পয়েন্টগুলো উল্লেখ করে দিলেই তোমরা কিন্তু ভালো নাম্বার পাবে। যদি প্রশ্ন হয় হিসাব রক্ষণের উদ্দেশ্যগুলো ব্যাখ্যা করো, তাহলে কিন্তু এই পয়েন্টগুলোকে অতি সংক্ষেপে একটু বিশ্লেষণ করলে তোমাদের ভালো মার্ক আসে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিসাব রক্ষণ ও হিসাব বিজ্ঞানের আওতা বা পরিধি। হিসাব রক্ষণ ও বিজ্ঞানের আওতা বা পরিধি, এই বিষয়টি নিয়ে আমরা একটু এখন আলোচনা করব। হিসাব রক্ষণ ও হিসাব বিজ্ঞানের আওতা বা পরিধি এটা কিন্তু অনেক বিস্তৃত। বর্তমান আমাদের জীবনে কিন্তু এর পরিসরটা অনেক বিস্তৃত। এখন দেখো মানুষের যে অর্থনৈতিক কর্মকাণ্ড, মানুষের জীবনে যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো হয় তার সর্বক্ষেত্রেই কিন্তু আমরা হিসাব রক্ষণ ও হিসাব বিজ্ঞানের পরিধিটা দেখতে পাই বা এর প্রয়োজনীয়তাটাও কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, এখন যেখানেই আর্থিক লেনদেন হয় আমাদের আমাদের আর্থিক জীবনে যেখানেই আর্থিক লেনদেন হচ্ছে সেখানেই কিন্তু হিসাব রক্ষণ ও হিসাব বিজ্ঞানের প্রয়োগটা হচ্ছে। ঠিক আছে, কৌশলটার কিন্তু প্রয়োগ
হচ্ছে। সেক্ষেত্রে দেখো যে আসলে তাহলে হিসাব রক্ষণ ও হিসাব বিজ্ঞানের পরিসর বা পরিধি কতটুকু বিস্তৃত আছে সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব, যে কোন কোন ক্ষেত্রে এই পরিধিটা আমরা লক্ষ্য করি। প্রথমে দেখো ব্যক্তিগত ও পারিবারিক জীবনে হিসাব রক্ষণ। কারবারি প্রতিষ্ঠানে হিসাব রক্ষণ। আমি তোমাদের বিষয়গুলো লিখে লিখে বোঝাচ্ছি যাতে তোমাদের একটু বেশি মনে থাকে, কারণ দেখা জিনিস এবং কানে শোনা জিনিস বেশি মনে থাকে, এই উদ্দেশ্যেই আমার লিখে লিখে পয়েন্টগুলো একটু বোঝানো। অব্যবসায়ী 3 নম্বর যেটা আছে, অব্যবসায়ী প্রতিষ্ঠান বা জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে হিসাব রক্ষণ। এছাড়া আমরা দেখি সরকারি প্রতিষ্ঠানে হিসাব রক্ষণ। পেশাজীবীদের জন্য দেখো হিসাব রক্ষণ ও হিসাব বিজ্ঞানের পরিধিটা সর্বোপরি 5টি ক্ষেত্রে কিন্তু আমরা বিভক্ত করে দেখতে পাই। তাহলে দেখো যে এই যে 5টা ক্ষেত্র, এর মধ্যে দেখো যে প্রথমে আমাদের আজকে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে হিসাব রক্ষণের কিভাবে প্রয়োগ হচ্ছে। আমাদের একজন ব্যক্তি বিভিন্ন উপায়ে সে কিন্তু আয় উপার্জন করার পরে সে তার পরিবারের কল্যাণে কিন্তু সেগুলো আবার ব্যয় করে। আয় ও ব্যয় সমতা আনার জন্যই কিন্তু কি করছে, সে হিসাব রক্ষণের কৌশলটাকে সে প্রয়োগ করছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা হিসাব রক্ষণ, হিসাব বিজ্ঞানের প্রয়োগটা দেখতে পাচ্ছি। এছাড়া দেখো যে আমাদের আর্থিক জীবনে যে বিভিন্ন কারবারি প্রতিষ্ঠান আছে সেখানেও কিন্তু আমরা হিসাব রক্ষণের প্রয়োগটা দেখতে পাই। তাহলে হিসাব রক্ষণের সুষ্ঠু ও সুন্দরভাবে যদি আমরা লেনদেনগুলো লিপিবদ্ধ করি, তাহলে আমার সেই প্রতিষ্ঠানের কিন্তু আর্থিক অবস্থাটা কি নির্ণয় করা যায় এবং সাথে সাথে ওই প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ নির্ণয় করা যায়। নির্ণয় করে ওই প্রতিষ্ঠানের যে ব্যয়গুলো আছে সেগুলো কিন্তু সাথে সাথে কি নিয়ন্ত্রণ করে ব্যয়গুলোকে কমিয়ে আনাও সম্ভব হয়, যদি আমি এই হিসাব রক্ষণের কাজটা সঠিকভাবে করি। ঠিক আছে, তাহলে এই যে মুনাফা অর্জনের জন্য একটা প্রতিষ্ঠানের কিন্তু মূল লক্ষ্য হয় সেই মুনাফা অর্জন করা। সেজন্য আমাদের কি সকল কারবারি প্রতিষ্ঠানে কিন্তু হিসাব রক্ষণের এই পদ্ধতিটি প্রয়োগ হতে আমরা দেখতে পাই। তারপরে দেখো আরেকটা ক্ষেত্র আছে অব্যবসায়ী প্রতিষ্ঠান বা জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে কিন্তু আমরা হিসাব রক্ষণের এই পদ্ধতিটি প্রয়োগ দেখতে পাই। তাহলে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান কোনগুলো? যেমন বিভিন্ন অমুনাফাভোগী প্রতিষ্ঠান, যেমন স্কুল, কলেজ, তারপর মসজিদ, মন্দির, গির্জা, সমিতি, তারপরে দেখা যায় বিভিন্ন হাসপাতাল, এইগুলোকে কিন্তু মূলত এই প্রতিষ্ঠানগুলোকে কিন্তু মূলত বলা হয় অমুনাফাভোগী কি প্রতিষ্ঠান।
এখন এই প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু আর্থিক লেনদেন হয়। এই লেনদেনগুলো, তাদের যে আর্থিক লেনদেনগুলো হচ্ছে, সেই লেনদেনের সচ্ছলতার জন্য কিন্তু তারাও হিসাব রক্ষণের সেই কৌশলটা প্রয়োগ করে থাকে। এরপরে দেখো আরেকটি ক্ষেত্র আছে, সরকারি প্রতিষ্ঠানে কিন্তু হিসাব রক্ষণের প্রয়োগ আমরা দেখতে পাই। একটি বিভিন্ন যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো সুষ্ঠু পরিচালনার উপরেই কিন্তু নির্ভর করে একটা জাতির উন্নয়ন। কিন্তু অনেকাংশে একটা জাতির উন্নয়ন কিন্তু সেই প্রতিষ্ঠানগুলো, সরকারি প্রতিষ্ঠানগুলোর সুষ্ঠু পরিচালনার উপরেই নির্ভর করে। এখন সেই সরকারি প্রতিষ্ঠানগুলো আমরা আমাদের পারিপার্শ্বিক জগতে কোনটা দেখতে পাই, বিভিন্ন যে সরকারি বিভিন্ন বিভাগ থাকে, তার সাথে সাথে বিভিন্ন মন্ত্রণালয় আছে, অফিস আদালত আছে, এই কর্পোরেশন, এইগুলোকে কিন্তু আমরা বুঝতে, এই সংগঠনগুলোতেও কিন্তু হিসাব রক্ষণের প্রয়োগ আমরা দেখতে পাই। এর সাথে সাথে আছে দেখো পেশাজীবীদের জন্য হিসাব রক্ষণ। পেশাজীবী বলতে আমরা কাদেরকে বোঝাই? আমাদের সমাজে যেমন ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিভিন্ন কর উপদেষ্টা, অ্যাডভোকেট, এই পেশাজীবীরা কিন্তু সমাজে যথেষ্ট পরিমাণের আয় উপার্জন করে থাকে। এই আয়, তাদের সেই আয় এবং ব্যয়ের সমতা রক্ষা করার জন্য কিন্তু তারা হিসাব রক্ষণের কৌশলটা প্রয়োগ করে। ঠিক আছে, তাহলে দেখো সর্বোপরি আমরা এই ক্ষেত্রগুলোতে হিসাব রক্ষণ ও হিসাব বিজ্ঞানের প্রয়োগটা দেখতে পাই। তাহলে আশা করি ছাত্ররা বুঝতে পেরেছো যে আজকে আমাদের যে বিষয়টা ছিল হিসাব রক্ষণ ও হিসাব বিজ্ঞানের আওতা পরিধিটি, এই বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে আমি এই অধ্যায় থেকে আরেকটি প্রশ্ন আলোচনা করে শেষ করব, যেটা তোমাদের অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত প্রশ্নতে আসে। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন হয়, হিসাব রক্ষণকে কলা বলা হয় কেন? এই ধরনের প্রশ্ন অনেক সময় এই অধ্যায় থেকে তোমাদের আসে। তাহলে দেখো, কলা বলতে আমরা কি বুঝি? কলা বলতে সাধারণত বোঝায় কোনো নির্দিষ্ট কার্য সম্পাদনের কৌশল বা পদ্ধতি। তাহলে কলা বলতে আমরা কি বুঝি? কোনো সুনির্দিষ্ট একটি কার্য সম্পাদনের কৌশল বা পদ্ধতিকেই বলা হয়। সেই দৃষ্টিকোণ থেকে হিসাব রক্ষণকেও কিন্তু কলা বলা যেতে পারে। কারণ হিসাব রক্ষণেও যে লেনদেনগুলো যখন লিপিবদ্ধ করা হয়, সুনির্দিষ্ট কৌশল এবং নীতিকে প্রয়োগ করেই কিন্তু লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয় এবং সংরক্ষণ করা হয়। সেই দৃষ্টিকোণ থেকেই কিন্তু আমরা হিসাব রক্ষণকে কলা হিসেবে অভিহিত করতে পারি। এছাড়াও তোমাদের এখান থেকে আরেকটা প্রশ্ন এভাবে হতে পারে যে হিসাব রক্ষণকে বিজ্ঞান বলা হয় কেন? তাহলে বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? এর আগেও আমরা আলোচনা করেছি, বিজ্ঞান অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। তাহলে একটি নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য এই যে কৌশল বা যে পদ্ধতিটা বিশেষভাবে উদ্ভাবিত হচ্ছে এবং সেই নিজস্ব একটা কার্য সম্পাদনের জন্য যে কৌশলটা রয়েছে সেটা আবার সেটাকে আবার প্রয়োগ করা হচ্ছে এবং প্রয়োগ করে তার অভীষ্ট লক্ষ্য অর্জন করা হচ্ছে। তাহলে একটা বিজ্ঞানের যখন নিজস্ব কিছু গাণিতিক সূত্র থাকে এবং তার আবার নিজস্ব কিছু নিয়ম করে অভীষ্ট লক্ষ্য অর্জন করা হয়, সেই দৃষ্টিকোণ থেকে এই বৈশিষ্ট্য যদি আমরা বিশ্লেষণ করি বিজ্ঞানের, তাহলে এই দৃষ্টিকোণ থেকে হিসাব রক্ষণকে কিন্তু বিজ্ঞানও বলা যেতে পারে। কারণ হিসাব রক্ষণের ক্ষেত্রে আমরা লেনদেনগুলোকে বৈজ্ঞানিক কিছু সূত্র রয়েছে, যেটা আমরা বলি ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্র, সেই সূত্রটা কিন্তু আমরা প্রয়োগ করে আবার সুনির্দিষ্ট নিয়ম কানুন অনুসরণ করেই কিন্তু লেনদেনগুলো হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়।
এবং নির্দিষ্ট সময় পর ওই প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় করা হয়ে থাকে। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে হিসাব রক্ষণকে বিজ্ঞানও বলা যায়। অনেক সময় প্রশ্ন হয় হিসাব রক্ষণকে কলা ও বিজ্ঞান উভয়ই বলা হয় কেন? এভাবেও প্রশ্ন হতে পারে। তাহলে যেহেতু আমরা কলা এবং বিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছি, তাহলে দেখো হিসাব এই রক্ষণের মধ্যে কলা এবং বিজ্ঞানের যে মূল প্রকৃত বৈশিষ্ট্য রয়েছে সেগুলো যেহেতু হিসাব রক্ষণের মধ্যে বিদ্যমান, সেই দৃষ্টিকোণ থেকে আমরা হিসাব রক্ষণকে বিজ্ঞান ও কলা উভয়ই বলতে পারি। তাহলে দেখো স্টুডেন্ট, আজকে ক্লাসের সময়ও শেষ হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের বেশ কিছু প্রশ্ন সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করলাম। এগুলো তোমরা পড়বে এবং এর পরের ক্লাসে নতুন একটা অধ্যায় নিয়ে আমাদের আবার আলোচনা হবে। তখন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।